নমস্কার বন্ধুরা, সাত কথা বাই সেজুতি চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগতম। আজ আমি তোমাদের মাঝে শেয়ার করব কিভাবে বাবুর্চি স্টাইলে পোলাও এবং রোস্ট রান্না করতে হয়। আজ আমি তোমাদের মাঝে যেভাবে এটা রান্না করে দেখাবো সেভাবে একবার হলেও তোমরা ট্রাই করে রান্না করবে। তোমরা যদি তোমাদের বাসায় নেমন্তন্ন কোনো অতিথিদের খুশি করতে চাও তাহলে এরকম রান্না করে তাদেরকে খাওয়াও, তারা তোমার রান্নায় প্রেমে পড়তে বাধ্য। আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবে। রান্নার পাশাপাশি তো আমি অনেক ট্রিক্স এবং টিপস তোমাদের মাঝে শেয়ারই করি, যেটা তোমার রান্না আরও সুস্বাদু করে তুলবে। পারফেক্টভাবে বাবুর্চি স্টাইলে পোলাও রোস্ট রান্না করার জন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে যাও। বাড়িতে একবার হলেও এভাবে রান্না করে খাইয়ে দেখবে, তখন তোমার বাড়ির সদস্যরা এটা খাওয়ার আবদার আবার করবে। চলো বন্ধুরা, বেশি দেরি না করে আজকের এই সিক্রেট রেসিপিটা তোমাদের মাঝে শেয়ার করা যাক। আর ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আমি সবসময় চেষ্টা করব তোমাদের সকল কমেন্টসের রিপ্লাই দেওয়ার। আমি প্রথমেই পোলাওর চালটাকে আলতো হাতে 2 থেকে 3 বারের মতো হালকা একটু ধুয়ে নেব। চালটা খুব সুন্দর করে 2 থেকে 3 বারের মতো হালকা একটু ধুয়ে নেওয়ার পর দেখবে চালের যে ঘোলা জলটা আছে সেটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমার জলটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে। এখন এই চালটাকে আমি প্রায় আধা ঘন্টার মতো হালকা একটু জলে এরকমভাবেই ভিজিয়ে রাখবো। যতক্ষণে চালটা এদিকে ভেজানো হচ্ছে আমি অন্যদিকে মাংসটাকে খুব সুন্দর করে কেটে নিয়ে মাঝখানে এরকম চিড়ে দিয়েছি। তোমরাও পারলে মাঝখানে এরকমভাবে হালকা একটু কেটে দেবে, এতে মশলাটাও খুব ভালোভাবে মাংসে ঢুকবে আর মাংসটা খেতেও কিন্তু সফট হবে। এখন আমি এই মাংসটাকে একটা গামলার মধ্যে সুন্দর করে নিয়ে নিচ্ছি। মাংসগুলো গামলায় নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব সামান্য একটু স্বাদ মতো লবণ। এখানে আমি আধা চামচের চেয়েও কম লবণ ব্যবহার করেছি। লবণের পর আমি এখানে দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস। লবণ ও লেবুর রসের সাথে মাংসটাকে খুব সুন্দর করে মেখে নেব। আমি এখানে শুধু মাংসটাকে লবণ ও লেবুর রসটা দিয়েই খুব সুন্দর করে ম্যারিনেট করে প্রায় 15 মিনিটের মতো হালকা একটু রেখে দেব। এভাবে 15 মিনিটের মতো হালকা একটু ম্যারিনেট করে মাংসটা রেখে দিলে মাংসের যে এক্সট্রা জলটা আছে সেটা কিন্তু ছেড়ে দেবে। বন্ধুরা, তোমরা অবশ্যই মাংস রান্নার আগে এভাবে মাংসটাকে ম্যারিনেট করে রাখবে। আমি এখন পোলাও রান্না করার জন্য প্রথমেই কড়াইটাকে বসিয়ে দিলাম। কড়াইটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব সাদা তেল। তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি কয়েকটা বাদাম। পোলাওতে বাদাম দেওয়ার ফলে যখন পোলাওটা মুখে পড়বে এবং তার সাথে একটু একটু করে বাদাম যাবে সেটা কিন্তু খেতে খুবই দারুণ লাগবে। বাদামের পর আমি এখানে দিয়ে দেব 4টের মতো এলাচ। এলাচের পর আমি এখান থেকে 5-6টা ছোট ছোট দারচিনি দিয়ে দিয়েছি। এখন দিচ্ছি 4 থেকে 5টা গোটা কাঁচা লঙ্কা। শেষে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা তেজপাতা। আমি এখন এগুলোকে খুবই মাঝারি আছে এটাকে সামান্য একটু ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি 5 মিনিটের মতো হালকা একটু ভাজার পর বাদামগুলো কিন্তু হালকা একটু ভাজা হয়ে গিয়েছে। আমি এতে দিয়েছি 1 চামচের মতো আদা বাটা। আদাটা দেওয়ার পর তেলে আমি আদাটাকে প্রায় 5 মিনিটের মতো হালকা একটু ভেজে নেব। এটা ভেজে নিলে এটার যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু চলে যায়। আদাটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি। জলটা দেওয়া হয়ে গেলে জলটা যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব প্রায় 1 কাপের মতো ভিনেগার। তোমরা ভিনেগারের বদলে কিন্তু এখানে লেবুর রসটাও ব্যবহার করতে পারো। ভিনেগার দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 চামচের মতো লবণ। লবণটা তোমরা তোমাদের পরিমাপ অনুযায়ী দিয়ে নেবে। আর এখানে আমি 1 কেজি চালের জন্য প্রায় 3 থেকে 4 মগের মতো জল দিয়ে নিয়েছি। পোলাওর চাল রান্না করার সময় যদি ভিনেগার বা লেবুর রসটা ব্যবহার করা হয় তাহলে কিন্তু পোলাওর চালের যে ময়লা ভাবটা থাকে সেটাও কিন্তু চলে যায় আর তখন পোলাওর চালটাকে ধবধবে সাদা করে তোলে। এছাড়াও পোলাওর চালটা কিন্তু খুবই ঝুরঝুরে হয় খেতে। তাই তোমরা ঝুরঝুরে পোলাও রান্না করার জন্য পারফেক্টভাবে ঝুরঝুরে পোলাও রান্না করার জন্য আজকের এই ট্রিক্স অবশ্যই ফলো করবে। জলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে, তো আমি আগে থেকে ধুয়ে চালটাকে জল থেকে ঝরিয়ে রেখেছিলাম। এখন সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা ঝটপট জলে চালটা ছেড়ে দেওয়ার পর অবশ্যই চেষ্টা করবে এটার সাথে সাথে নাড়া দেওয়ার।
কারণ সাথে সাথে যদি এটা নাড়া না দেওয়া হয় তাহলে কিন্তু নিচে এটা দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই তোমরা অবশ্যই চেষ্টা করবে চালটাকে ঝটপট দিয়ে এটাকে সাথে সাথে নাড়া দেওয়ার। দেখো বন্ধুরা, চালটাকে দিয়ে এখন আমি অনবরত খুব সুন্দর করে নাড়া দিয়ে যাচ্ছি, যাতে চালটা কোনো জায়গায় দলা পাকিয়ে না যায়। বন্ধুরা, এ সময় আমি চুলার আঁচটাকে সামান্য একটু বাড়িয়েই দেব। এ সময় চুলার আঁচটা বাড়িয়ে দিলে পোলাওর চালের যে জলটা আছে সেটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং চালটাও কিন্তু খুব তাড়াতাড়ি ফুটে উঠবে। আমি এটাকে প্রায় 15 মিনিটের মতো হাই হিটে রেখে দেব। দেখো বন্ধুরা, 15 মিনিট পর চালের জলটা কতটা শুকিয়ে গিয়েছে এবং চালগুলো খুব সুন্দর করে ফুটে উঠছে। কোন সময় আমি এখানে দিয়ে দেব 1 চামচের মতো ঘি। এই সময়টাই ঘি দেই, কারণ এই সময়টা একটু জল জল থাকে তো, তাই ঘিটা কিন্তু খুব সুন্দর করে চালের সাথে মিক্সড হয়ে যায়। আমি জানি তোমরা অনেকে পোলাওর চালটা যখন রান্না হয়ে যায় তখন উপর দিয়ে ঘিটা ছড়িয়ে দাও। ওই সময় ঘিটা দেওয়ার ফলে দেখা যায় অনেক সময় ঘিটা চারিদিক দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিশে যায় না। কিন্তু তোমরা একবার হলেও আমার মতো এই সময় ঘিটা দিয়ে দেখবে। এই সময় ঘিটা দিলে চারিদিকে ঘিটা খুব সুন্দর করেও মিক্সড হয়, মিক্সড হওয়ার পাশাপাশি খুব সুন্দর একটা সুগন্ধ ছড়ায়। ঘিটা আমার মেশানো হয়ে গেলে এটাকে আমি এখন আরও 5 থেকে 10 মিনিটের মতো হালকা একটু ঢেকে রাখবো। বন্ধুরা, তোমরা এই সময় চুলার আঁচটাকে খুবই মাঝারি রাখবে, কারণ পোলাওর চালের যে জলটা আছে সেটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে এবং পোলাওর চালটাও কিন্তু প্রায় 50%-এর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন চালটাকে ভালোভাবে ভাপ দেওয়ার জন্য আগে থেকে পাশের চুলাতে গরম জল করে রেখেছিলাম, সেটার উপরই আমি এটাকে বসিয়ে দিয়েছি। তোমরা চাইলে আমার মতো এরকমভাবে ভাপেও দিতে পারো, কিংবা চুলার আঁচটাকে খুবই মিডিয়াম রেখে চুলার উপরও রেখে দিতে পারো। এটা তোমাদের নিজেদের ইচ্ছার উপর ডিপেন্ড করবে। পোলাওর চালটা যতক্ষণে ভাপে থাকছে আমি ততক্ষণে রোস্টটাকে তৈরি করে ফেলবো। রোস্টটা তৈরি করার জন্য আমি কড়াইটাকে বসিয়ে দিয়েছি। এখন কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নেব। কড়াইটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব সাদা তেল। তেলের পরিমাণটা এখানে আমি সামান্য একটু বেশিই রাখছি। এখন আমি তেলটাকে খুব সুন্দর করে গরম করে নেব। তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এখন আমি ম্যারিনেট করে রাখা যে মাংসের পিসগুলো রেখে দিয়েছিলাম সেগুলো একটা একটা করে খুব সুন্দর করে ভেজে নেব। চিকেন পিসগুলো দেওয়ার পর আমি এটাকে প্রায় 5 মিনিটের মতো হালকা একটু ভেজে নেব। এই চিকেনটা ভাজার রঙটা কিন্তু আমি হালকা একটু লালচে লালচে করে এটাকে ভালোভাবে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি প্রায় 10 মিনিটের মতো মাংসটাকে ভেজে দুই পিঠটাকেও এরকম লালচে করে ভেজে নিয়েছি। মাংসগুলো ভাজা আমার হয়ে গিয়েছে। এখন এটাকে আমি খুব সুন্দর করে তেল ঝরিয়ে তুলে নেব। তোমাদের কাছে আমার এই চিকেনগুলো ভাজার কালারগুলো কেমন লাগছে সেগুলো কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে লিখে জানাবে। বন্ধুরা, আমার মাংসগুলোকে খুব সুন্দর করে তেল ঝরিয়ে উঠানো হয়ে গিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ আমার চিকেনগুলোর কালার কত সুন্দর এসেছে। ঠিক এরকমভাবে মাংসটাকে হালকা একটু লালচে করে ভেজে নেবে। এখন আমি এটাকে একটা সাইডে খুব সুন্দর করে রেখে দেব। আর কড়াইয়ের তেলের মধ্যে আমি দিয়ে দেব কুচো করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে কিন্তু আমি বেরেস্তা রেডি করব। যখন তেলটা গরম হবে তখনই তোমরা এই পেঁয়াজটা দেবে, কারণ তেলটা যদি গরম না হয়ে তখন তোমরা পেঁয়াজটা দাও তখন কিন্তু পেঁয়াজটা অনেকটাই নেতিয়ে যাবে। নেতিয়ে যাওয়া বেরেস্তা কিন্তু সেটা মোটেও খেতে ভালো লাগে না। আমি এটাকে এখন আলতো হাতে হালকা একটু নাড়া দিয়ে এটাকে প্রায় মিডিয়াম আঁচে এরকমই রেখে দেব, যাতে এটা খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। দেখো বন্ধুরা, 5 থেকে 6 মিনিটের পর পেঁয়াজগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। আমি এই সময় এটাকে তুলে ফেলবো, কারণ এটা যখন ঠান্ডা হবে এর রঙটা কিন্তু তখন আরও অনেকটাই গাঢ় হবে। তোমরাও আমার এই ট্রিক্সটাই ফলো করবে, কারণ তোমরা অনেকেই পেঁয়াজটা লালচে ভাজা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করো, আর তখন যখন তোমরা এটা উঠাতে যাও তখন কিন্তু এটা লালচে কালার থেকে কালো হয়ে কিন্তু পেঁয়াজটা পুড়ে যায়। তোমরা অবশ্যই পেঁয়াজটা যখন হালকা হালকা ভাজা হয়ে যাবে তখনই এটা উঠাতে থাকবে, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এর রঙটা আরও অনেকটাই গাঢ় হবে। দেখো বন্ধুরা, আমার বেরেস্তাটা কিন্তু অনেকটাই হলদে হলদে হয়েছে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখবে এটা কতটা কুড়মুড়ে হয়। আমি এই পেঁয়াজের বেরেস্তাটা ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে খুব সুন্দর করে রেখে দিয়েছি।
বেরেস্তা করতে করতে এদিকে পোলাওটাও আমার ভালোভাবে ভাপ দেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে ফেলবো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এটা কতটা সাদা হয়েছে এবং দেখতেই কিন্তু এটা অনেকটাই ঝুরঝুরে মনে হচ্ছে। আমি কিন্তু পোলাওটাকে চুলার থেকে নামিয়ে নিয়েছি। এটাকে এখন আমি ফ্যানের নিচে এরকমটাই হালকা একটু রেখে দেব, কারণ চালটা আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এটা ভাপে থেকে যেন নরম না হয়ে যায়, তাই আমি এটাকে চুলা থেকে নামিয়ে ফ্যানের নিচে কিছুক্ষণের জন্য রেখে দেব। তোমরাও কিন্তু আমার মতো এই ট্রিক্সটা ফলো করতে পারো। বেরেস্তা উঠানোর পর আমি তেলে দিয়ে দিচ্ছি 2টোর মতো দারচিনি এবং 2টোর মতো এলাচ। তাতে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টার মতো তেজপাতা। এগুলো যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দেওয়া হয়ে গেলে এটাকে আমি প্রায় 5 মিনিটের মতো হালকা একটু ভেজে নেব। এ সময় পেঁয়াজটাকে দিয়ে প্রথমেই যদি পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নেওয়া যায়, তাহলে কিন্তু পেঁয়াজের যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু পুরোপুরিভাবেই চলে যায়। তাই বন্ধুরা, তোমরা অবশ্যই পেঁয়াজটাকে দিয়ে আগে পেঁয়াজটাকে খুব সুন্দর করে 5 থেকে 10 মিনিটের মতো হালকা একটু ভেজে নেবে। পেঁয়াজের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সামান্য একটু হলুদের গুঁড়ো, সামান্য একটু লবণ ও সামান্য একটু মরিচের গুঁড়ো। আমি এখন এই মশলাগুলোকে পেঁয়াজের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। পেঁয়াজটা যতক্ষণে খুব ভালোভাবে ভাজা হচ্ছে, এর সাথে মশলাগুলোও কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। আমি এটাকে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো খুব সুন্দর করে কষিয়ে যাব। দেখো বন্ধুরা, 5 থেকে 6 মিনিটের পর পেঁয়াজের জলটা কিন্তু অনেকটাই টেনে গিয়েছে। পেঁয়াজের জলটা টানার ফলে পেঁয়াজটাও কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। পেঁয়াজের জলটা টেনে যেয়ে যখন এরকম শুকিয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতো আদা বাটা। আদা বাটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো 1 চামচের মতো রসুন বাটা। আদা ও রসুন বাটাটাকে আমি পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকেও প্রায় 2 থেকে 3 মিনিটের মতো হালকা একটু ভেজে নেব। এভাবে ভেজে নেওয়ার ফলে আদা ও রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটাও কিন্তু পুরোপুরিভাবে চলে যাবে এবং মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। পেঁয়াজের সাথে আদা ও রসুন বাটাটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দেব প্রায় 2 থেকে 3 চামচের মতো টক দই। বন্ধুরা, তোমরা এই সময় অবশ্যই খেয়াল রাখবে টক দইটা যেন তোমরা সরাসরি এর মধ্যে ব্যবহার না করো। আমি টক দইটাকে আগে 2 থেকে 3 চামচের মতো একটা বাটিতে নিয়ে এটাকে সামান্য একটু ফাটিয়ে নিয়েছি। তোমরা যদি এই টক দইটাকে সরাসরি মশলার মধ্যে ব্যবহার করবে, তখন দেখবে মশলাটার সাথে টক দইটা কিন্তু খুব ভালোভাবে মিশবে না। টক দইটাকে মশলার সাথে খুব ভালোভাবে মেশানোর জন্য তোমরা আগে পরিমাণ মতো একটা বাটিতে টক দইটাকে নিয়ে এটাকে সামান্য একটু ফাটিয়ে তারপরে সরাসরি তোমরা মশলার মধ্যে এটা ব্যবহার করবে। তখন দেখবে মশলাটার সাথে টক দইটা কত সুন্দর খুব ইজিলিভাবে মিশে যাচ্ছে। দেখো বন্ধুরা, টক দইটা কিন্তু মশলার সাথে আমার খুব সুন্দর করে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে একটা বাদামের পেস্ট করে রেখেছিলাম। এই পেস্টে রয়েছে কাজু বাদাম, কাঠবাদাম ও পোস্তদানা। এই বাদাম এবং পোস্তদানার পেস্টটা দেওয়ার ফলেই কিন্তু রোস্টের আসল স্বাদটা লুকিয়ে আছে। তাই তোমরা রোস্ট রান্না করার সময় অবশ্যই এটা ব্যবহার করবে। এটাই কিন্তু রোস্টের আসল স্বাদটাই বহন করে। এখন আমি এই বাদাম ও পোস্তদানার পেস্টটাকে খুব সুন্দর করে মশলার সাথে মিশিয়ে এটাকে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো হালকা একটু কষিয়ে যাব। বন্ধুরা, আমি তো তোমাদের সকল ভিডিওতে বলেই থাকি মশলাটা যত কষিয়ে তোমরা রান্না করবে, সেই রান্নাটা খেতে কিন্তু ততটাই দুর্দান্ত হয়। রোস্ট রান্নার পাশাপাশি তোমরা কিন্তু আমার চ্যানেলে আরও দুর্দান্ত অনেক রেসিপি পেয়ে যাবে। আমি আমার চ্যানেলে রান্নার পাশাপাশি তোমাদের মাঝে শেয়ার করে থাকি অনেক টিপস এবং ট্রিক্স, যেগুলো তোমাকে পারফেক্টভাবে রান্না করতে অবশ্যই হেল্প করবে। আর সে সকল টিপস এবং ট্রিক্স জানার জন্য অবশ্যই কিন্তু তোমাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। এতে আমি যখনই তোমাদের মাঝে নতুন কোনো ভিডিও শেয়ার করব, তার নোটিফিকেশন সবার প্রথমে তোমার কাছেই যাবে। তাই আমার ভিডিওর নোটিফিকেশান পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে এখনই দ্রুত সাবস্ক্রাইব করে নাও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরাও কিন্তু আমার ফ্যামিলির সদস্য হয়ে যেতে পারো। আর আমি অধীর আগ্রহ নিয়ে বসে আছি তোমাদেরই অপেক্ষায়। দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চামচের মতো হালকা একটু সস।
এই টমেটো সসটা কিন্তু আমি বাসায় তৈরি করেছি। তোমরা এই দুর্দান্ত স্বাদের টমেটো সসের রেসিপি কিন্তু আমার চ্যানেলে খুব ইজিলি পেয়ে যাবে। যারা যারা এখনও আমার ওই সসের রেসিপিটা দেখোনি তারা এখনই আমার চ্যানেলে যেয়ে সেটা দেখে ফেলো। তোমরা আমার ওই ভিডিওটি দেখে বাসায় তোমরা তৈরি করে ফেলতে পারবে দোকানের মতো টমেটো সস। টমেটো সসটা দিয়ে আমি এখন মশলাটার সাথে এটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। সসটাকে মশলার সাথে খুব ভালোভাবে মেশানোর পর আমি এখানে দিয়ে দিব প্রায় 1 চামচের মতো কাঁচামরিচ বাটা। কাঁচামরিচ বাটাটাকেও আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কাঁচামরিচটা খুব ভালোভাবে মশলার সাথে মেশানো হয়ে গেলে এটাকে আমি প্রায় 5 মিনিটের মতো খুব সুন্দর করে কষিয়ে নেব। বন্ধুরা, তোমরা এই সময় চুলার আঁচটাকে কিন্তু খুবই কম রাখবে, কারণ এই সময় চুলার আঁচটা যদি তোমরা খুবই হাই রাখো তখন কিন্তু দেখবে মশলাটা পুড়ে যাবে। আর রান্না করার সময় যদি কষানো মশলাটা পুড়ে যায় তখন দেখবে এটা খেতে কিন্তু মোটেও ভালো লাগবে না। তোমরা এই সময় অবশ্যই খেয়াল রাখবে যেন তোমাদের চুলার আঁচটা যেন খুবই কম থাকে। আমি প্রায় 5 মিনিটের মতো মশলাটা কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। তোমরা 5 মিনিট কষানোর পর আমার মতোই এখানে সামান্য একটু জল দিয়ে দেবে, এতে তোমাদের কষানোটাও খুব ভালো হবে এবং পুড়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু অনেকটাই কমে যাবে। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এই বাটিতে আমি একটা গুঁড়ো মশলা রেডি করেছি। গুঁড়ো মশলাটায় সামান্য একটু গরম জল দিয়ে আমি গুঁড়ো মশলাটাকে খুব সুন্দর করে জলের সাথে মিশিয়ে নেব। তোমরা অবশ্যই এই গুঁড়ো মশলাটাকে জলের সাথে সামান্য একটু মিশিয়ে তারপরে মশলার সাথে সরাসরি এটাকে ব্যবহার করবে, তাহলে কিন্তু মশলার সাথে এই মশলাটা খুব সুন্দর করে খুব ভালোভাবে মিশে যাবে। বন্ধুরা, এই মশলার সাথে আমি যে মশলাগুলো গুঁড়ো করেছি তা হলো আলু বোখরা, শাহি জিরা, ধনিয়া, দুটোর মতো বড় বড় দারচিনি ও 3-4টা এলাচ। এই মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি যে গুঁড়ো মশলাটা জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি সেটা এর মধ্যে খুব সুন্দর করে দিয়ে নেব। মশলাটা দেওয়া হয়ে গেলে কষানো মশলার সাথে আমি এই গুঁড়ো মশলাটাকেও খুব সুন্দর করে মিক্সড করে নেব। গুঁড়ো মশলাটা মেশানোর পর মশলাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। কষানোর পর এখানে আমি আধা চামচের মতো ধনে গুঁড়ো ও আধা চামচের মতো জিরে গুঁড়োটা দিয়ে নিচ্ছি। গুঁড়ো মশলাটা কষানো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে আমি এটাকে 2 মিনিটের মতো হালকা একটু কষিয়ে নেব। 2 মিনিটের মতো কষানোর পর আমি এখানে পরিমাণ মতো জলটা ব্যবহার করে নিচ্ছি। আমি এখানে প্রায় 1.5 মগের মতো জল ব্যবহার করছি। তোমরা এই সময় চুলার আঁচটাকে খুব হাই রাখবে, কারণ এই সময় চুলার আঁচটাকে হাই রেখে ঝোলটাকে আমি খুব সুন্দর করে ফুটিয়ে নেব। এই ঝোলের মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু তোমরা এখানে ঝালটা দিয়ে নেবে। দেখো বন্ধুরা, 5 মিনিট পর ঝোলটা কত সুন্দর ফুটে উঠছে। এমন সময় আমি ভেজে রাখা যে মাংসগুলো ছিল সেটা এক এক করে এর মধ্যে খুব সুন্দর করে দিয়ে নেব। মাংসগুলো দিয়ে এটাকে সামান্য একটু আলতো নাড়া দিয়ে মাংসের সাথে মশলাটাকে খুব সুন্দর করে মিক্সড করে দেব। এই সময় চুলার আঁচটাকে মিডিয়াম রেখে মাংসগুলোর ভিতরে মশলাটাকে খুব ভালোভাবে ঢুকে দেওয়ার জন্য এটাকে আমি প্রায় 10 মিনিটের মতো ঢেকে রাখবো। 10 মিনিট পর বন্ধুরা দেখো ঝোলটা কতটা ঘন হয়ে গিয়েছে এবং মাংসের সাথে মশলাগুলোও কত সুন্দর করে লেগে গিয়েছে। আমার ঝোলটা কিন্তু এখনই খুব ঘন হয়ে গিয়েছে। এটাকে আমি আর বেশিক্ষণ রান্না করব না। আমি ঠিক আরও 10 মিনিটের মতো হালকা একটু রান্না করব। এখন আমি এতে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো দুধ। দুধটাকে এখন আমি ঝোলের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। এখন এই দুধটা দেওয়ার ফলে ঝোলটা যতটুকু পাতলা হয়ে গিয়েছে এটাকে ঘন করা না অবধি আমি এটাকে হালকা একটু রান্না করে নেব। দুধটা দেওয়ার পর ঝোলটা যখন আবার সামান্য একটু ঘন হয়ে যাবে তখনই আমি মাংসটাকে নামিয়ে ফেলবো। দুধের সাথে মাংসটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি আরও 5 মিনিটের মতো হালকা একটু রান্না করে নেব। ঠিক 5 মিনিট পর দেখো বন্ধুরা, ঝোলটা কিন্তু এখন আমার ঘন হয়ে গিয়েছে। এটাকে এখন আমি নামানোর আগে উপর দিয়ে বেরেস্তা গুঁড়োটা দিয়ে দেব। যে বেরেস্তাটা তৈরি করে রেখেছিলাম সেটা খুব সুন্দর করে গুঁড়ো করে নামানোর আগে আমি এটাকে খুব সুন্দর করে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এখন আমি বেরেস্তাটাকেও মাংসের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব।
বেরেস্তা ঝোলের সাথে খুব সুন্দর করে মেশানো হয়ে গেলেই আমার রোস্টটা তৈরি করা একদমই হয়ে গিয়েছে। এটাকে আমি এখনই নামিয়ে ফেলবো, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে এর ঝোলটা আরও অনেকটাই গাঢ় হবে। তোমরা যে যেরকম ঝোলটা খেতে পছন্দ করো সেই অনুযায়ী তোমরা রোস্টটাকে নামিয়ে ফেলবে। আমার রোস্ট রান্নাটা পুরোপুরি হয়ে গিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। রোস্টটাকে নামিয়ে ঠান্ডা করে আমি গরম গরম পোলাওর সাথে খুব সুন্দর করে পরিবেশন করে ফেলেছি। তোমরাও এরকম গরম গরম ভাতের সাথে রোস্টটাকে পরিবেশন করে ফেলো। বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তোমরা এভাবেই তোমাদের ভালোবাসা দিয়ে আমার পাশে থাকো, আর আমি নিত্য নতুন রেসিপি তোমাদের মাঝে তুলে ধরবো। যারা আমার ফ্যামিলির সদস্য হয়ে গিয়েছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা তোমাদের সাপোর্ট এভাবেই আমাকে দিতে থাকো, আর আমি প্রতিদিন তোমাদের মাঝে নিত্য নতুন দুর্দান্ত সকল রেসিপি শেয়ার করে যাব। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। আজকের জন্য এতটুকুই। দেখা হবে আগামীকাল নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।